বা মুক্তধারাকে কখনোই কিন্তু ফ্যামিলি ড্রামা কেউ বলতে পারবে না। সময়ের কথাই তো বলছো, ফ্যামিলি ড্রামা না, এটা অ্যাকশন ফিল্ম। মানে শাহরুখ খান একজনই হন, সব স্টারের ছবি কি মানুষ ভিড় করে দেখছেন? যে উইন্ডোজ যে নামে পরিচিত ছিল সেটাকে ক্রমাগত ভাঙার চেষ্টা করছে। দাবাড়ু ছবি যেটা আপকামিং ছবি, উইন্ডোজ এই ভাঙার চেষ্টাটা হঠাৎ করে কেন? মানে উইন্ডোজ একটা টিপিক্যালি একটা ধ্যান ধারণা ছিল কিছু মানুষের বা ইন্ডাস্ট্রির ভেতরেও, যে একটা ফ্যামিলি ড্রামা বানায় এবং সেইখান থেকে অনেকেও এটা ট্রাই করেছে, যে যেহেতু আপনারা এটা নিয়ে সফল। আমার মনে হয় দিদি এবং শিবু যখন শুরু করেছিল, ওরা যে ফ্যামিলি ড্রামা বানাবো বলে ছবি বানাবো, সেটা কিন্তু আমার মনে হয় না ওদের ছিল। মানে ওরা একটা ভালো গল্প বলতে চেয়েছিল বরাবরই, এবং বাজেটের কারণেই হোক বা যে কারণেই হোক, মানে সেগুলো হয়তো ফ্যামিলিকে ঘিরে তৈরি হয়েছে সেই ছবিগুলো। তার মানে এই নয় যে ওরা এটা থেকে ভেঙে কখনোই বেরোতে চায়নি, তাহলে অ্যাক্সিডেন্ট ছবিটা হতো না, যেটা কিন্তু কখনোই এই জনারের মধ্যে তাকে ফেলা যাবে না। বা মুক্তধারাকে কখনোই কিন্তু ফ্যামিলি ড্রামা কেউ বলতে পারবে না। তো সেই কারণে আমার মনে হয় যে প্রচেষ্টাটা সবসময়ই ছিল যে একটা গল্প বলবো, যেটা যদি লোকের সাথে কানেক্ট করে খুব ভালো, এবং বাই গডস গ্রেস লোকের সাথে কানেক্ট করেছে বলে আজকে তারা সেই জায়গাতে আছেন যেখানে মানে সবাই আমরা তাদের কাজ দেখতে পাচ্ছি। তো রক্তবীজও সেরকমই একটা প্রয়াস, যে একটা অন্য গল্প বলবো যেটা আমাদের মনে হয়েছে ভালো গল্প। তো সেটা এক্সপেরিমেন্টাল, তো সেটা একটা এক্সপেরিমেন্টাল কাজ আমরা করেছি। দাবাড়ুর ক্ষেত্রেও তাই, যে দাবাড়ু একটা দাবার মতো একটা সাবজেক্টকে আমরা এক্সপ্লোর করতে চেয়েছি। তো সেই কারণেই সেখান থেকে দাবাড়ু তৈরি হয়েছে, একটা ভালো গল্প বলতে চাওয়া হয়েছে। আমার মনে হয় না যে এটা ভেবে যে এটা ফ্যামিলি ঘিরে হবে না, বাইরে there will be a lot of action, এগুলো ভেবে কিন্তু ছবি তৈরি হয় না, মানে অন্তত এই হাউসে হয় না। গল্পটা যদি ভালো লাগে, ইন্টারনালি আমাদের সেই গল্পটা নিয়ে কাজ করা হয় এবং এগিয়ে যাওয়া হয়। দাবাড়ুও তাই, রক্তবীজও তাই, এবং এর আগে যে ছবিগুলোর নাম বললাম সেগুলোও তাই। রক্তবীজ যেহেতু একটা থ্রিলার ছবি, এবং যেটা আমি দেখেওছি, এই যে থ্রিলার ছবিতে আমরা অনেক সময় দেখি যে ওই শেষের পাতাটা অনেক সময় মানে খুব ভালো থ্রিলার না হলে, এখন যেহেতু অনেক তো আমরা থ্রিলার দেখে দেখে অভ্যস্ত, ফলে একটা কোথাও হয় যে থ্রিলারটা ভালো লাগলো না, কারণ শেষের টুইস্টটা হয়তো সে অনেকক্ষণ আগেই হয়তো ও ধরে ফেলেছে। কিন্তু রক্তবীজের ক্ষেত্রে যেটা দেখলাম, যে থ্রু আউট কিন্তু ওই থ্রিল এলিমেন্টটা ধরে রাখা হয়েছে। আমি তোমাকে ধন্যবাদ জানাবো যে তোমার মনে হয়েছে যে এটা থ্রিলটা লাস্ট অবধি আছে। এটাতে কি বলতে পারি, এটা একটা প্রয়াস, একটা আমরা চেষ্টা করেছি যাতে মানে সেটাকে থ্রিলটাকে বজায় রাখা যায়। এটা যে তোমরা গেসটা মানে করতে পারো নি বলছো, যে শেষ অবধি তোমাদের মনে হয়েছে যে এটাও হতে পারে ওটাও হতে পারে, এবং ফাইনালি কিছু হয়েছে যেটা মানে সেটার জন্য সেটা নিয়েও একটা প্রশ্ন আছে, যেটা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন আছে। এটাতে আমি কি বলতে পারি, এটাতে আমি ধন্যবাদ জানাতে পারি যে দর্শকের মনে সেই রকম জায়গা করতে পেরেছে রক্তবীজ। এটা তো কোনো মানে এটা কেউ চাইলেও করতে পারে না, বুঝেছো? যে আমি ভাবছি মানে চিত্রনাট্যকার হিসেবে যে আমি একটা কোয়েশ্চেন মার্ক রাখবো এবং দর্শকও সেইটার সাথে রিলেট করতে পারবে। দর্শক হয়তো তার 10 মিনিট আগেই বুঝে গেছে লাস্টে কি হবে। এটা তো মানে আমি ধন্যবাদ জানানো ছাড়া আর কি করতে পারি। আর এই যে পুজোর স্লটটাও তো আপনাদের জন্য নতুন, কারণ বাদবাকি যে ছবিগুলো ছিল তাদের যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু ওই পুজোর সময় কিন্তু বছরের পর বছর ছবি দিয়ে এসছে, কিন্তু বক্স অফিস কালেকশন দেখা যাচ্ছে বেশ আপনারা খুব ভালো টক্কর দিয়েছেন। না, এটা আমাদের পুজোয় দিদি এবং শিবুর প্রথম ছবি, তাহলে আমরা সেই মতোই চেষ্টা করেছিলাম যে আমরা কোনো গ্যাপ আমাদের তরফ থেকে অন্তত হবে না। তাই গল্পটা আমরা সেইভাবেই সিলেক্ট করেছি যাতে একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স হয়, এবং কিছু অসাধারণ অভিনেতারা কাজ করেছেন, এবং কিছু গানও খুব ছবিটার মানে অন্যরকম এবং ভালো বলা যেতে পারে। তাই আমরা মেকার্স হিসেবে চেষ্টা করে গেছি যাতে দর্শককে একটা অন্যরকম কিছু উপহার দেওয়া যেতে পারে। তাই সেটা আমরা একদম মানে কোমর বেঁধে নামা যেটাকে বলে সেরকমই নেমেছিলাম। তাই আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম শুরু থেকেই যে আমাদের এই ছবিটা অনেক লম্বা রান, মানে পাক্কা সেটাই আছে। তো সেটা যে হয়েছে তার জন্য কি বলবো, সবাইকে ধন্যবাদ।
এরকম একটা সেনসিটিভ ইস্যু মানে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড, এবং পরবর্তীকালে আমরা বহু সময় দেখছি যে বাজি কারখানায় হচ্ছে এবং সেখানে একটা খাগড়াগড়ের রেফারেন্স চলে আসছে। এবং উইন্ডোজের আমি যদি থ্রু আউট আমি ছবিগুলো দেখছিলাম, কোথাও কিন্তু সবসময় কিন্তু সামাজিক বিষয়গুলো নিয়েই এসছে। মানে সেটা হয়তো খবরের কাগজে হেডলাইন্স হয়তো উঠে এসছে আপনাদের ছবির রসদ। তো আপনারা এইটা কেন মানে সবসময় খবরের কাগজ বা আমি জাস্ট বললাম যে সামাজিক ইস্যুটাকে আপনারা বাছেন, সেটা কি দর্শকের মন জয় করার জন্য, যে দর্শক যাতে আরও বেশি করে রিলেট করতে পারে? আমি শুধু নিজের কথা বলতে পারবো, কারণ দিদি এবং শিবু তারা এটার অনেক বেটার কথা বল। আমার মনে হয় যে সময়টায় আমরা বাঁচছি সেই সময়টা যদি কোনোভাবে একটা দলিল হিসেবে মানে রেকর্ড করা যেতে পারে, তাহলে আগামী 50 বছরে যখন মানুষ এই ছবিগুলো যদি ফিরে দেখেন, তাহলে বুঝবেন যে এই সময়টা ছিল। সেই কারণেই কিন্তু এই ছবিগুলো করা, কারণ আমরা নিজের মানে সামাজিক কোনো বার্তা দেব বলে আমার মনে হয় না ছবিটা এই কারণে যে এই সময় এই জিনিসগুলো ঘটেছিল, সেটাকে একটা লিখে যাওয়া। তোমরাও যেরকমভাবে রিপোর্টিং করছো যে কিছু মানে এই সময়ের কথাই তো বলছো, সেরকম এই সময়ের কথাই আমরা বলতে চাই, যাতে মানে সময়টাকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া যে এই সময় খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল। আজকে ইউ নেভার নো, সেটা 2070 কেউ এই ছবিটা দেখে ভাববে যে তখন সময়টা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়ে থাকবে, তাও মানুষ ভেবে দেখতে পারে যে হ্যাঁ এটা প্রবাবলি হয়েছিল বা হয়ে থাকতে পারে, বা তখনকার মানে চিত্র পরিচালকরা এইভাবে ভাবছিলেন গোটা বিষয়টাকে। মানে সেটা খুব জরুরি। লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে উইন্ডোজের ছবিতে আমরা দেখি কাস্টিংয়ের ব্যাপারটা খুব অন্যরকম হয়, যে অনেক পুরনো হয়তো অভিনেতা তাকে আবার রিপিট করা বা একটা চমক দেওয়া, এইটা কিভাবে মাথায় আসে? মানে প্রথমে যখন তুমিও তো চরিত্র লেখো, তো সেইখান থেকেই কি তখন শুরু হয় যে এই আর্টিস্টকে দিয়েই অভিনয়টা করাবে, নাকি না তার পরবর্তীকালে মার্কেটিং বা এই বিষয়গুলো তো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তো সেইখান থেকে মানে কাস্টিং নির্বাচন করা হয়? আমাদের সবসময় মনে হয় যে একটা ফ্রেশ কাস্টিং যদি থাকে, তাহলে মানুষের কাছে একটা ভিজুয়াল ট্রিটও তো একটা ব্যাপার, যে মানে একটু আলাদা, মানে একটু অন্য স্বাদের কিছু যদি ফিরিয়ে আনা যায় বা নতুন করে দেওয়া যায়, সেই প্রচেষ্টা থেকেই ভিক্টর দাকেও অ্যাপ্রোচ করা বা হয়তো রাখিদিকেও অ্যাপ্রোচ করা। আমরা এনাদের কাজের মানে গুণমুগ্ধ দর্শক, তো মানে সেখানে যদি একটা অপরচুনিটি পাওয়া যায় যে ওনাদের সাথে কাজ করার, আর ওনারা যদি রাজি হয়ে থাকেন, এর থেকে ভালো আর কি হতে পারে। তো সত্যি আমরা একটা চমক সবসময় রাখতে চাই, মানে আমরা দর্শক এটা নতুন কিছু দিতে চাই, গল্পের মাধ্যমে হোক বা কাস্টিংয়ের মাধ্যমে হোক, সেই কারণেই এইটা করা। বাট ওনাদেরকে রাজি করানোটা কি কঠিন? মানে রাখি গুলজার আবার তো মনে হচ্ছে যে সেই ঋতুপর্ণ ঘোষের একটা ছবি, এবং তারপর মনে হয় রিসেন্টলি আরেকটা ছবি করেছিল, তো তার মাঝে তো আমি যদি ধরি যে বহু লোকে তো নিশ্চয়ই কনভিন্স করানোর চেষ্টা করেছে, বা ভিক্টর ব্যানার্জিকেও তো বহু লোক কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু আপনাদের ছবিতেই এই বিষয়টা হয় কি করে? মানে এই কোয়েশ্চেনটা আমার ম্যাচ মনে করে। হয় যে প্রথমত ওনারা আমাদের ছবি দেখেছেন, উইন্ডোজের ছবি দেখেছেন। রাখি দি হামি ওনার খুব প্রিয় ছবি, তো উনি যখন মানে এই পরিচালকদ্বয় যখন ওনাকে অ্যাপ্রোচ করে, তখন উনি ফিরিয়ে দিতে পারেননি। তার মানে সেটাকে কি বলবো, সেটাকে গল্পের জোরই বলতে হবে, যে গল্পটা ওনার কাছে, উনি বম্বেতে থাকেন, বম্বে থেকে উনি দূরে থাকেন পানভেলে, সেখানে উনি বসে কোনো সময় মানে ওটিটি হোক বা স্যাটেলাইট হোক, যেখানেই হোক ছবিটা উনি দেখেছেন, এবং ছবিটা ওনার মনে একটা জায়গা করে নিয়েছে। এবং পরে যখন সেই ডিরেক্টররা ওনাকে অ্যাপ্রোচ করছে, উনি তাদেরকে ফিরিয়ে দিতে পারছেন না, তাহলে সেটা তো আমার মনে হয় সেটা কন্টেন্টেরই জয়। মানে সেরকমই কন্টেন্ট হতে হবে সেখানে, কিন্তু ওনারা দেখেন না যে এটা ফ্যামিলি ড্রামা না, এটা অ্যাকশন ফিল্ম না, এটা কি, মানে কন্টেন্টটা হতে হবে ভালো, কন্টেন্টটা হতে হবে হৃদয়কে স্পর্শ করতে হবে, তবেই মানে কত লোকের মন জয় করছে, সেই কারণেই তো তারা করছেন। হ্যাঁ, রিসেন্টলি তো আমরা শুনতেও পাই যে কন্টেন্ট কিং, বাট আবার কিন্তু উল্টো দিকে বলিউডে একটা মেন স্ট্রিম ঘটনাটা ফিরে এসছে, শাহরুখ খান, গাদার 2 এই ব্যাপারটা ফিরে এসছে, তো একটা
কি মনে হয় যে এখন কি কন্টেন্টটা দরকার নাকি না তার সাথে ওই স্টারডাম ওই ব্যাপারগুলো? কারণ আমার যেটা মনে হয় যে হট করে করোনার সময় আমরা বেশ কিছু সুপারস্টারদের ছবি দেখছিলাম যে মানুষ বর্জন করছিলাম, হচ্ছে রাজকুমার রাও, এই যে পঙ্কজ ত্রিপাঠী, এদের মতো স্টারদেরকে আমরা সুপারস্টার বানাচ্ছিলাম, কিন্তু আবার করোনার পর ইকুয়েশনটা কমপ্লিটলি উল্টে গেল। তো এইটা কীভাবে আপনি ব্যাখ্যা করবেন? আমার মনে হয় যে এটা খুব সিগনিফিক্যান্ট একটা মানে চেঞ্জ। আমার মনে হয় প্রত্যেক দশকেই সিনেমার ইভলভ করছে, এবং আমার মানে দর্শকও কেন, মানে কিছু বছর অন্তর অন্তর সিনেমা ইভলভ করছে, এবং এই সময় অডিয়েন্সের ডিমান্ডটা হচ্ছে একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। মানে সেখানে শুধুই স্টারডাম আমি বলবো না, তার কারণ মানে শাহরুখ খান একজনই হন, তো শাহরুখ খান সব ইন্ডাস্ট্রিতে তো নেই। শাহরুখ খান কে দেখতে ভোরবেলা 5টার সময় দর্শক যাচ্ছেন, এবার যতবারই উনি এসেছেন ততবারই ওরকমভাবে ভিড় করে মানুষ যাচ্ছেন। আমার মনে হয় না, আগে তো এই ভিড়টা আমরা দেখিনি, বা পাঠানের আগে তো এই ভিড়টা আমরা দেখিনি। মানে শাহরুখ খান তো ক্রমাগত ছবি করে গেছে, না করে গেছেন, কারণ আমার মনে হয় যে উনি নিজেকে কোথায় মানে কোথায় লাইনটা ড্র করতে হবে, আমার মনে হয় উনি সেটা জানেন, এবং সেই কারণে একটা গ্যাপের পরে যখন উনি ফিরে এসেছেন তখন ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার উনি দিয়ে যাচ্ছেন, এবং মানে 3 নম্বর ছবি যেটা এবছর রিলিজ করতে, যেটা নিয়েও প্রচুর উৎসাহ মানুষের মধ্যে অলরেডি আছে। তার মধ্যে রণবীর কাপুরের আগে ছবি রিলিজ করেছে কিন্তু এবছর, তারপর যখন উনি অ্যানিমাল করছেন তখন দ্যাট ইজ বিকামিং ভেরি বিগ। তো আমার মনে হয় এগুলো সব কেস স্টাডি, এক্স্যাক্টলি যে কী হচ্ছে আমার মনে হয় না কেউ ঠিক করে ব্যাখ্যা দিতে পারবে। বা মানে সুপারস্টার তো স্টার অনেকেই আছেন, কিন্তু সব স্টারের ছবি কি মানুষ ভিড় করে দেখছেন সেটা এক্ষুনি বলা যাবে না। সেটা মানে সময়ের সাথে সাথে আমার মনে হয় মানুষ বুঝতে পারবে যে কি হচ্ছে, আসলে কন্টেন্ট না আসলে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স ছিল, না আসলে শুধুই শাহরুখ খান ছিলেন, না কি ব্যাপার সেটা এক্ষুনি আমার মনে হয় না এক্সপ্লেন কেউও করতে পারবে। একটা বছর অন্তত লাগবে এটা বোঝার জন্য। এবং আমার মনে পোস্ট প্যান্ডেমিকের পর মনে অনেক কিছু ইকুয়েশন গুলিয়ে গেছে, কারণ একটা দীর্ঘ সময় ধরে মানুষ একা ছিল, ইকোনমিক কন্ডিশনটা অনেকটা রয়েছে, তো সেইগুলোও কি এখন একটা ফ্যাক্টর করছে? আমার মনে হয় যেটা মানে প্যান্ডেমিকের সময় যেটা হয়েছিল হচ্ছে ওটিটির রমরমাটা প্যান্ডেমিকের মধ্যেই হয়েছিল। এবার ওটিটি এসে যাওয়াতে যেটা হয়েছে যে কন্টেন্টের রমরমা, মানে বাড়িতে বসে আমি 10 রকম কন্টেন্ট দেখতে পাচ্ছি, আমি থ্রিলার দেখতে পাচ্ছি, আমি মার্ডার মিস্ট্রি দেখতে পাচ্ছি, আমি কমেডি দেখতে পাচ্ছি, আই ক্যান সি এভরিথিং। এরপরে আমি তারপরও আমাকে কি এমন জিনিস আছে যেটা দেখতে আমি থিয়েটারে যাব, সেইটা তার মানে হতে হবে একদমই ডিফারেন্ট আর একদমই একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, বা একদম হাটকে কিছু, নইলে আমার মনে হয় না মানুষ গিয়ে দেখবে। এটা কিন্তু সবার মানে ভাবার বিষয় যে তাহলে কি করলে, মানে এটা একটা যুদ্ধ যেটা সবাইকে মানে হাতে হাত ধরে কিন্তু সেটাতে লড়ে যেতে হবে, বিকজ মানে এটাতে থিয়েটারদেরও বাঁচার লড়াই আছে, এটা সিনেমারও বাঁচার লড়াই আছে। তার মানে সেই কন্টেন্টটা কতটা ডিফারেন্ট হতে হবে যেটা মানুষ অলরেডি দেখতে পাচ্ছে, এটা এখন আলোচনার বিষয়, এটা এখন রিসার্চের বিষয়। তো আমার মনে হয় সবাই ভেবে দেখুক এবং সেই মতোই কন্টেন্ট তৈরি করুক যেটা দেখতে মানুষ ভিড় করে হলে যাবে, বা আমিও যেটা দেখতে চাইবো। বলিউড আমি দেখছিলাম যে বলিউড অনেক বেশি মার্কেট সার্ভে করে ওরা একটা ছবি ইকুয়েশন তৈরি করে যে এইগুলো মানুষ চাইছে। তো আপনারা তো এত দীর্ঘ সফল একটা প্রোডাকশন হাউস, তো আপনারা কি এই ধরনের মার্কেট সার্ভে আছে? কারণ আমি এই কারণে কথাটা বলছি যে বাংলা সারা বছর যে খুব সব ছবি লোকে দেখছে হই হই করে তা কিন্তু নয়, একদমই নয়। বড় বড় ছবি কিন্তু মুখ থুবড়ে পড়ছে, সেখানে আপনাদের ছবি গরমকালে আসছে, শীতকালে আসছে, বর্ষাকালে আসছে, যে কোনো সময় আসছে, লাইন ভর্তি। এইটা কি কোনো মার্কেট সার্ভে নাকি না শুধুই কন্টেন্ট, যে আপনি যে কথাটা বারবার বলছেন? আমরা মানে মার্কেট সার্ভে করবার মতো অত বড় টিম আমাদের নয়, তাই আনফর্চুনেটলি মার্কেট সার্ভে আমরা করতে পারি না। কিন্তু আমরা থিয়েটারের মানুষদের সাথে, শুধু থিয়েটারের ওনার নয়, সেখানে যারা কাজ করেন তাদের সাথে আমাদের সারা বছর দেখা হয়, এবং আমরা জানি যে আমরা নিজেরাও দেখতে চাই যখন ছবি, কী ধরনের ছবি মানুষ দেখতে চাইছেন সেটা সম্পর্কে একটা মানে পুরো ধারণাটা তো হওয়া সম্ভব না, কিন্তু একটা অল্প হলেও একটা ধারণা আছে যে মানে মানে এই রকম ছবি আমি যদি পয়সা দিয়ে দেখতে যাই, তাহলে এরকম ছবি আমি যখন বানাবো অন্য মানুষও পয়সা দিয়ে মানে টিকিট কেটে দেখতে আসবে। এই ধারণাটা থেকেই কিন্তু আমাদের ছবিগুলো তৈরি হয়।
এবারে পুজোর সময় আমাদের রক্তবীজ যখন এসেছিল তখন আমরা ওটাকে প্যান ইন্ডিয়া রিলিজই করেছিলাম। ওটা ইনফ্যাক্ট 4টে ল্যাঙ্গুয়েজে হয়েছিল। তো আসামিজ, হিন্দি, ওড়িয়া এবং আরও একটি ল্যাঙ্গুয়েজে হয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় সেই ল্যাঙ্গুয়েজের ছবিগুলোকে রিলিজও করেছিলাম, কিন্তু আমাদের প্রমোশন করবার যে প্ল্যানিংটা অল ইন্ডিয়া সেটা আমরা সেইভাবে করতে পারিনি। সেই কারণে ন্যাচারালি যেরকম আমাদের ন্যাশনাল রিলিজ হলে চলে ছবি, সেই রকম ব্যবসার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। তার থেকে আরও বেশি হওয়ার পোটেনশিয়াল আমার মনে হয় রক্তবীজের ছিল, যেটা আমরা খুব একটা এক্সপ্লোর করতে পারিনি, কারণ আমরা পুজোর সময় এইখানের রিলিজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমরা সেটা ট্রাভেল করা বা আমাদের আর্টিস্টকে নিয়ে সেখানে ট্রাভেল করা, সেটা তো সেটার পেছনে একটা অনেক বড় একটা মানে কর্মযজ্ঞ থাকে। মানে এখানে রিলিজের ক্ষেত্রেও তাই, এবং বাইরে রিলিজের ক্ষেত্রে এবং আরও অনেক বড় কর্মযজ্ঞ, সেটা আমরা করতে পারিনি। তো আমরা এটা থেকে অনেক মানে একটা অনেক কিছু শিখেছি এই রিলিজটা করে। সে কারণে পরের বার আমরা যখন করব আমরা আরও অনেক বিগার অ্যান্ড বেটার ওয়েতে রিলিজ করতে পারবো। আর অনেকেই বোধহয় জানতে চাইবে যে রক্তবীজ ওটিটিতে কবে আসবে, বা কোনো যদি আভাস দেওয়া যায় যে কিরকম কি প্ল্যান রয়েছে রক্তবীজ ওটিটিতে আসবে? এখন অবধি যা কথাবার্তা হয়ে রয়েছে, জানুয়ারিতে ওটিটিতে আসছে রক্তবীজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।